হ্যালো গাইস, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো বেশি দেরি না করে শুরু করা যাক। আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি শুভ। তুমি কিভাবে পারলে আমায় রেখে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে? বিয়ের আসরে এমন একটা কথা বজ্রপাতের ন্যায় শোনাল। অষ্টাদশী বয়সী আরবি তখন স্তব্ধ বিমূঢ় হয়ে রইল কথাটা শুনে। মুখ হতে একটা টুশব্দ বের হল না, শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। ও তো বিয়ে করতে চায়নি, ওকে মেরে ধরে দুদিন ঘরবন্দি করে রেখেছে। খাবার দেওয়া তো দূর, একটা গ্লাস পানিও দেয়নি কেউ। এত অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ বিয়েতে রাজি হয়ে যায় আরবি। ভেবেছে বিয়ে করলেই বোধহয় এখান থেকে মুক্তি পাবে, ভালো একটা জীবন পাবে। কিন্তু হায় কপাল, স্বপ্ন দেখার আগেই তা ভেঙে গেল। চোখ ঝাঁপিয়ে উঠল আরবির, তাও কিছু বলল না। কী বা বলবে? যারা এই জঘন্য কাজ করতে যাচ্ছিল তারাই এইবার ঘটনাটা সামলাক। ও এত বছর যাবৎ নীরব দর্শক হয়েছিল। ওর কাজই হলো মুখ বুজে সব সহ্য করা। সেখানে আজই বা কি বলবে ও, যেখানেও শুভ নামের এই লোকটাকে বিন্দু পরিমাণ চিনে না। এদিকে সেই মেয়েটি এগিয়ে আসলো শুভর দিকে, রাগী কণ্ঠে বলে, তুমি যদি আমাকে এই মুহূর্তে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা না দাও, তাহলে আমি আত্মহত্যা করব, আর তার যার সম্পূর্ণ দোষী তোমাকে করে যাব। এই যে দেখো আমার হাতে বিষ, সাথে করেই নিয়ে এসেছি। শুভ ভয় পেয়ে গেল, অনুরোধের স্বরে বলে, না না প্লিজ, এমন কিছু করো না। আমি করব তোমাকে বিয়ে, আর আমার সন্তান তোমার পেটে। আর যাই হোক, আমি আমার সন্তান, আমার অংশকে অস্বীকার করতে পারব না। শুভর কথাই তেলে বেগুনে জ্বলে উঠল হানিফ আহমেদ। শুভর কাছে তেরে গিয়ে বলে, এসব কি? হ্যাঁ, আরবিকে বিয়ে করবে বলেছ? তুমি নিজেই তো সম্বন্ধ নিয়ে এসেছিলে। বলেছিলে আরবিকে তোমার সাথে বিয়ে দিলে তুমি আমাকে ৫ লক্ষ টাকা দিবে। কিন্তু কোথায় গেল সেটা? তুমি কথার খেলাপ হলে কেন? শুভ চকিত তাহাই হানিফ আহমেদের দিকে বলল, আমি আপনাকে করা ওয়াদা রাখব, আপনাকে পুরো টাকাই দেওয়া হবে। শুধু আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারব না। আমি আমার সন্তানকে বেছে নিলাম। আসি, ভালো থাকবেন। এই রনি, ওনাকে ওনার টাকাটা দিয়ে দে। রনি নামের ছেলেটি হানিফ আহমেদের হাতে টাকার ব্যাগিটা দিয়ে সেও শুভর পিছে পিছে চলে গেল। এদিকে এতক্ষণ সকল কথা পাথরের মূর্তির ন্যায় শুনে যাচ্ছিল আরবি। একটা মানুষ কিভাবে এতটা জঘন্য হতে পারে তা ভাবতে পারছে না আরবি। শুধুমাত্র টাকার লোভে লোকটা ওকে বিক্রি করে দিতে যাচ্ছিল। আরবির ঘৃণা হচ্ছে নিজের ওপর। চোখ ঝাঁপিয়ে অশ্রুরা বেরিয়ে আসল, গড়িয়ে পড়ল গালবে। সেই অশ্রুসিক্ত অভিমানী নয়নে তাকালো মায়ের দিকে। আরবি মা তখন ঘরের এক কোনায় আঁচলে মুখ চেপে কাঁদছে। ঠোঁট ভেঙে আর্তনাদ করে কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে, কিন্তু চেয়েও কাঁদতে পারছে না আরবি। কার জন্যে কাঁদবে, কিসের জন্যে কাঁদবে? আজ মনে হচ্ছে এই পৃথিবীর বুকে জন্ম নিয়েই বোধহয় পাপ হয়েছে ওর, চরম পরিমাণের পাপ। এদিকে হানিফ আহমেদ হাসি মুখে আরবির সামনে এসে দাঁড়াল, টাকার ব্যাগিটায় আরেকবার নজর বুলিয়ে আনন্দিত হয়ে বলে, তোকে পেলে আমার অতটাও লস হয়নি। তোর মাধ্যমে কতগুলো টাকা পেলাম, যাক ভালোই হলো। তোকে আবারও কোনো বড়লোক বেডার লোকে বিয়ার দেওয়ার ব্যবস্থা করুম খুব শীঘ্রই। বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাবো আমি। তুই হলি আমার সোনার ডিম পাড়া হাঁস। আজ আমি অনেক খুশি। এই খুশিতে তোদের মা মেয়েকে আমি পেট ভরে কাচ্চি খাওয়াবো। যা, কই হুনসস, নিয়ে যা তোর মায়ারে। আমি একটা কাজে যাইতেছি। হানিফ আহমেদ বেরিয়ে গেলেন বাড়ি থেকে। এইদিকে পাড়া প্রতিবেশীরাও নানান আফসোস করে বিদায় নিলেন। আরবির মা গিয়েছে আরবিকে ভরে ওর রুমে নিয়ে আসলেন। মেয়েটার গায়ে বিন্দু পরিমাণ শক্তি নেই, সারা গায়ে মারের দাগ। আরবিকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন তিনি। অসহায় কণ্ঠে বললেন, মারে মা, আমারে মাফ করে দে তুই। আমি মা হয়ে পারি না তোকে রক্ষা করতে। আমারে মাফ কর তুই মা, আমি মা নামের কলঙ্ক। আরবি আর পারল না নিজেকে সামলাতে, ওর মাকে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কিয়ৎক্ষণ অতিবাহিত হয়, কিন্তু কান্না তো থামে না। এত কেঁদেও তো মনের আঘাত সারে। ইস, কান্নার কারণে যদি সকল কষ্টগুলো মুছে যেত কতই না ভালো হতো। কিন্তু হায় আফসোস, তা তো হবার কথা নয়। আরবির মা মেয়েকে সামনে এনে চোখ মুছে দিলেন। আর কাঁদবি না, আর কাঁদবি না তুই। আজ থেকে তুই মুক্তি পাবি, স্বাধীনভাবে বাঁচবি। অনেক হয়েছে। আমার মতো আমি তোকে এইভাবে তিলে তিলে মরতে দেখতে পারি না। তুই বাঁচবি, আমি বাঁচাবো তোকে। আরবি অবাক হয় মায়ের কথা শুনে, আশ্চর্য কণ্ঠে বলে, এসব কি বলছো তুমি? কেন এমন করছো মা? আরবি অবাক হয় মায়ের কথা শুনে, আশ্চর্য কণ্ঠে বলে, এসব কি বলছো তুমি? কেন এমন করছো মা? আমি ঠিক বলছি, ওই জানোয়ারটা বাড়িতে নেই। এই সুযোগ, তুই পালিয়ে যা মা, পালিয়ে যা। আমি তোকে তোর বাবার বন্ধুর ঠিকানা দিয়ে দিচ্ছি। লোকগুলো অনেক ভালো, তোকে একদম মেয়ের মতো করে রাখবে। ছোট থাকতে তুই ছিলি তাদের চোখের মণি, এখন একমাত্র ওনারাই তো রাস্তা। তুই চলে যা মা, চলে যা। এখানে থেকে তুই বাঁচতে পারবি না, তোকে আমার দিব্যি, তুই চলে যা। ঢাকার বাসে বসে আছে আরবি। অবশেষে সে মায়ের কথা রেখেছে।
পালিয়ে এসেছে সেই জাহান্নাম থেকে। তার মার কাছে কিছু জমানো টাকা ছিল, তাই হাতে গুজে দিয়েছে ওর মা। আরাবি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। জীবনটা কেন এত কঠিন ওর জন্যে? কেন আর 5টা মেয়ের মতো ও বাঁচতে পারছে না? আজ বাবার কথা খুব করে মনে পড়ছে আরাবির। কত ভালোবাসত ওর বাবা ওকে, কিন্তু একটা ঝড়েই সব লণ্ডভণ্ড হয়ে যায় এক নিমিষে। আরাবির মা আর বাবার প্রেমের বিয়ে ছিল। আরাবির বাবার ফ্যামিলি কেউ রাজি ছিল না এই সম্পর্কে, তাই আরাবির বাবা উপায় না পেয়ে আরাবির মাকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। আরাবির মার ফ্যামিলির এতে কোনো সমস্যা ছিল না। আরাবির বাবা ছিল বড়লোক বাড়ির ছেলে, তারা এতে বেশি খুশি হয়েছিলেন। বছর না ঘুরতে আরাবির মার গর্ভে আসে আরাবি। এই খবর শুনে আরাবির বাবার ফ্যামিলি না চাইতেও ছেলে আর ছেলের বউকে মেনে নেন। আরাবির মানে কেউ মেনে নেননি, নাও মেনে নিল আরাবির বাবার ভয়ে কিছু বলতে পারতেন না। কিন্তু আরাবির বাবার অগোচরে ভীষণ বাজে ব্যবহার করতেন সবাই। মাস করায় আরাবির মা বাবার কোল আলো করে জন্ম নেয় আরাবি, কিন্তু এতে খুশি ছিলেন না আরাবি বাবা বাড়ির কেউ। তাদের তো নাতি চাই, কিন্তু হয়েছে মেয়ে। দিনে দিনে আরও অত্যাচার বাড়ল। আরাবির মা স্বামীর মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নিতেন। আরাবির যখন 10 বছর বয়স, তখন হঠাৎ খবর আসে আরাবির বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এরপর আরাবির মা আর আরাবির সেই বাড়িতে থাকা যেন জাহান্নামে পরিণত হল। একসময় ওদের সেই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আরাবির মা মেয়েকে নিয়ে চলে এলেন বাপের বাড়ি, কিন্তু ভাইয়ের বউরা তা সহ্য করতে পারত না। একসময় আরাবির মামারা ওর মাকে জোর করে বিয়ে দিয়ে দেন হানিফ আহমেদের কাছে। হানিফ আহমেদের স্ত্রী মারা গিয়েছেন, তার একটা ছেলেও আছে 18 বছরের। ছোট্ট আরাবির ভবিষ্যতের কথা ভেবে সব মেনে নেয় তিনি, কিন্তু নিজের ভালোবাসার মানুষটিকে কিছুতেই ভুলতে পারলেন না তিনি। এদিক দিয়ে ভালোই ছিল, হানিফ আহমেদ আরাবির মাকে কোনোদিক স্ত্রী হিসাবে মেনে নেয় না। তিনি তার প্রথম স্ত্রীকে খুব ভালোবাসতেন, তাই কোনোদিন আরাবির মার ধারে কাছেও যাননি। হানিফ আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাকে আনা হয়েছে শুধু উনার ছেলে আর উনার বুড়ো মাকে দেখাশোনার জন্যে। এদিক দিয়ে আরাবির মা যেন প্রাণে বেঁচেছিলেন, কারণ নিজের ভালোবাসার মানুষ ছাড়া আর কারো স্পর্শ যে তিনি সহ্য করতে পারবেন না, আর আগেই না হয় আত্মহত্যা করে বসতেন। আস্তে আস্তে আরাবি বড় হতে থাকে। গ্রামের বিভিন্ন মানুষের নজর আরাবির উপর পড়ে। হানিফ আহমেদ ছিলেন তুখোর নেশাখোর। তাকে মানুষ বিভিন্নভাবে টাকার লোভ দেখিয়ে আরাবিকে বিয়ে করার অফার দেয়, কিন্তু আরাবির মা ছলে বলে অনেকভাবে মেয়েকে ইন্টার পর্যন্ত পড়ালেখা করিয়ে আনতে পেরেছেন। সাথে সাহায্যে ছিল আরাবির সৎ ভাই ফাহিম। সৎ ভাই হলে কি হবে, আপন ভাইয়ের থেকে কম ছিল না সে। আরাবি আর আরাবির মাকে হানিফ আহমেদের কাছ থেকে ফাহিমই সবসময় রক্ষা করত সে। কিন্তু ফাহিম বিদেশে ভালো একটা চাকরির অফার পেয়ে সেখানে চলে যায়। আর তারপরেই শুভ হানিফ আহমেদের কাছে আরাবিকে বিয়ে করার প্রস্তাব দেয়, বিনিময়ে 5 লক্ষ টাকা অফার করে। লোভে পড়ে রাজি হয়ে যায় হানিফ আহমেদ। এরপর যা হলো তা তো আর বলা লাগবে না। আরাবির মায়ের জন্য বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। না জানি ওই জানোয়ারটা ওর মাকে কি পরিমাণ অত্যাচার করছে। কিভাবে কি করবে আরাবি? মাকে এত করে বলল ওর সাথে চলে আসতে, কিন্তু রাজি হলো না। আরাবিও মায়ের কসম ফেলতে পারল না। সব ছেড়ে ছুড়ে রওনা হলো ওর মায়ের দেওয়া ঠিকানায়। এখন একমাত্র উপরবালা ভালো জানেন আগামীতে চলার পথে আরাবের জন্য কি লিখে রেখেছেন তিনি। উঁচু দোতলা বিশিষ্ট এক ভবনের সামনে দাঁড়িয়ে আছে আরাবি। বাড়ির গেটটা বেশ সুন্দর, একদম চোখ ধাঁধানো। কি সুন্দর করে সকাল সন্ধ্যা ফুল গাছ দিয়ে গেটটা জুড়ে আছে, আর তাতে অসংখ্য ফুল। বাড়িটা অনেক বড়। এখানে 2টো দোতলা ভবন আছে। আরাবি ভালোভাবে খেয়াল করে দেখল, আর 2টো বাড়ি ঘেরাও করে চারদিকে দেয়াল টানা। আরাবি আবার গেটের দিকে তাকাল। সেখানে গেটের পাশেই নেমপ্লেটে বাড়ির নাম লেখা সাখাওয়াতভিলা। প্রায়ই হাতে থাকা ঠিকানাটা আরও একবার পরখ করে নিল, যদি পাছে আবার ভুলটুল বাড়িতে এসে পড়ে। না, ঠিক আছে একদম। এদিকে বাড়ির দারোয়ান এতক্ষণ ভুঁ কুচকে দেখছিল আরাবিকে, কিন্তু আরাবি কতক্ষণ যাবৎ মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে এইবার প্রশ্ন করলেন তিনি, কে তুমি? কি চাই গো মা তোমার? দারোয়ান লোকটির বয়স বেশি হলে 50 ঊর্ধ্ব হবে। লোকটার বিনয়ী আচরণে বেশ মুগ্ধ হল আরাবি। মাথা নিচু করে বলে উঠল, জি আঙ্কাল, এটা কি মিহান সাখাওয়াতের বাড়ি? দারোয়ান জবাবে বলেন, হো গো মা, এইডা মিহান সাখাওয়াতের বাড়ি। আরাবি মুখটা কাঁচুমাচু করে বললেন, আসলে আমি গ্রাম থেকে এসেছি ওনার সাথে দেখা করতে। ওনার সাথে কি দেখা করা যাবে? দারোয়ান হাসলেন। আরাবিকে তার বসার সিটটা দেখিয়ে দিয়ে বলেন, তুমি এইখানে বসো মা, আমি স্যারেরটিকে জিজ্ঞেস করে আসি। ও হ্যাঁ, তোমার নাম কি মা? আরাবি চেয়ারে বসেছিল মাত্র।
দারোয়ানের প্রশ্নে ধীর কণ্ঠে বলল, আরাবি, ইনসিয়া জাহান আরাবি। নামটা শোনা মাত্রই দারোয়ান চলে গেল বাড়ির ভিতরে। বেশ খানিক সময় পেরোল। আরাবির মনটা কেমন যেন খচখচ করছে, ভয়ও লাগছে। একা একা এত দূর কক্ষনো আসেনি আরাবি, আর সাথে এইভাবে অচেনা অজানা কারো বাসায় তো একদমই না। মায়ের কথায় তো এসে পড়ল এখানে, কিন্তু লোকগুলো যদি ওকে এখানে থাকতে না যায়, কি করবে প্রাহি? কোথায় যাবে? মায়ের কথায় ভরসা পেয়েই তো এখানে এসেছে ও। প্রাহি ভেবে নিয়েছিল এখানে ও এমনি তো বেশিদিন থাকত না। যেহেতু ইন্টার পাশ করেছে বেশ ভালো গ্রেডে, তাই ভার্সিটিতে ভর্তি হয়ে একটা ভালো চাকরি পেলেই এখন থেকে মেসে উঠে যেত আরাবি। অনমনে এসব ভাবছিল আরাবি, হঠাৎ ঝড়ের গতিতে একজন মহিলা এসে জড়িয়ে ধরল ওকে। বিস্ময়ে ঠাঁয়ে দাঁড়িয়ে রইল আরাবি। হঠাৎ আকস্মিক এমন করায় হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যে মনে হচ্ছে সেটা এই একটু পরেই বুক চিরে বেরিয়ে আসবে। প্রায় অনেকক্ষণ পর মহিলাটি ছেড়ে দিল আরাবিকে। আরাবি এইবার চোখ তুলে তাকাল। বয়সটা ওর মায়ের মতোই হবে। সর্বাঙ্গে আভিজাত্যের ছোঁয়া, গায়ে মেরুন রঙের শাড়ি জড়ানো, এতে যেন আরও সুন্দর লাগছে তাকে। মহিলাটি এইবার আরাবির গাল স্পর্শ করল, ভেজা কণ্ঠে বলল, তুমি লিপি আর জিহাদ ভাইয়ের মেয়ে আরাবি? আরাবি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়াল। মহিলাটি আবার বলল, মাশাআল্লাহ, দেখতে পুরো জিহাদ ভাইয়ের মতো হয়েছ। অনেকদিন পর বাবার কথা এইভাবে বলায় চোখ ভরে আসে আরাবির, তাও নিজেকে সামলে নিল। মহিলাটিকে আবারও পরখ করল। আস্তে আস্তে মহিলাটিকে চিনতে পারল আরাবি। ধীর কণ্ঠে ডাকল, মিলি আন্টি। মিলি বেগম যেন অবাক হয়ে তাকাল। বললে, তুমি আমায় চিনতে পেরেছ? আরাবি বলল, হ্যাঁ, ওই ভালোভাবে একটু তাকিয়ে চিনতে সক্ষম হয়েছি। মিলি বেগম অত্যন্ত খুশি হলেন। পরক্ষণে কিছু একটা ভেবে বলেন, এই দেখো, তোমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছি, আসো আসো, ভিতরে আসো। মিলি বেগম আরাবিকে টেনে বাড়ির ভিতরে নিয়ে আসলেন। মিলি বেগম থাকেন বিল্ডিংয়ের ৩য় তলায়। আরাবিকে নিয়ে ঘরে প্রবেশ করতেই আরাবি পুরো বাড়িতে চোখ বুলিয়ে নিল। ভীষণ সুন্দর বাড়িটা। আরাবি তো চোখই সরাতে পারছে না। এদিকে আরাবিকে নিয়ে সোফায় বসাতেই হঠাৎ কারোর ডাকে চমকে ওঠে, মিলিমা, কেমন আছিস? আরাবি চমকে তাকাল। পরক্ষণে হুইলচেয়ারে বসা ব্যক্তিটিকে চিনতে বিন্দুমাত্র সময় নেয় না। আরাবি দ্রুত পায়ে হেঁটে লোকটির সামনে বসে পড়ল। বলল, মিহান আঙ্কেল। মিহান অনেক খুশি হল যেন। খুশি হয়ে বলেন, চিনতে পেরেছিস আমারকে? আরাবি মাথা নাড়াল। মিহান আরাবির মাথায় স্নেহের স্পর্শ বুলিয়ে দিলেন। এদিকে মিলি বেগম ট্রে ভর্তি নাস্তা নিয়ে এসে বলেন, কি গো, মেয়েটা সবে আসলো, আগে কিছু একটা খেয়ে নিতে দাও। এতটা পথ পাড়ি দিয়ে এসেছে, নিশ্চয় খুব ক্ষুধা পেয়েছে ওর। মিহান আরাবিকে সোফায় বসতে বললেন। মিহানের দুটো পা নেই। প্রাহির বাবার যেই অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িতে তিনিও ছিলেন, আর অ্যাক্সিডেন্টে ওনার পা দুটো নষ্ট হয়ে যায়। আরাবির অনেক কিছুই মনে আছে ছোটবেলার। মিলি আর মিহানের সাথে টুকাটাকি কথা বলে হালকা নাস্তা করছে আরাবি। এর মাঝে হঠাৎ মিলি জিজ্ঞেস করলেন, একটা কথা জিজ্ঞেস করব মা? আরাবি মিষ্টি হেসে বলে, জি করুন আন্টি। তোমার সাথে কি কিছু হয়েছে? না মানে, তোমার বাবা মারা যাওয়ার পর তোমরা তোমাদের নানা বাড়ি চলে যাও। পরবর্তী পর্ব পেতে কমেন্ট করুন। ফটাফট লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।